দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। কামাল সেতু বলে। নদীর মোহনা আছে, সোনাতলা, খাপড়াবান্ধা এবং আন্দারমানিক নদী এবং সুন্দরবনের পূর্ব পাশটা কুয়াকাটার খুব কাছে চলে আসছি। এবং এটা হচ্ছে গিয়ে শেখ রাসেল সেতু চলে আসছি। এটা এই লাস্ট স্টপেজ এখান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কুয়াকাটা ট্যুরে স্বাগত। সাগরকন্যা নামে পরিচিত কুয়াকাটা, যেখান থেকে বাংলাদেশের সূর্য অস্ত এবং সূর্য উদয় একত্রিতভাবে একই জায়গা থেকে দেখা যায়, সেটা হচ্ছে কুয়াকাটা। তো ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে গিয়ে 297 কিলোমিটার। তো আমরা পরিবারসহ বলা যায় যে 17 জনের গ্রুপ নিয়ে বাচ্চাসহ আমরা কুয়াকাটায় ভ্রমণে গিয়েছিলাম। তো কুয়াকাটায় আমাদের যাওয়া এবং আসা, এবং আমরা কুয়াকাটায় একদিন স্টে করেছি। কুয়াকাটায় গিয়েছিলাম আমরা বাসে এবং আমরা কুয়াকাটা থেকে ব্যাক করেছিলাম লঞ্চে। তো এই বিষয়গুলো আপনাদের মানে 2 দিনের যে ট্যুরটা, আপনারা যারা 2 দিনে কুয়াকাটা ট্যুরে যেতে চান তাদের জন্য আমাদের ভিডিওটা হেল্পফুল হবে। কারণ কুয়াকাটায় আমরা যে হোটেলে চেকিং করেছিলাম এবং কুয়াকাটার যে ভালো হোটেলগুলো খাবার মানসম্মত এবং ভালো মানের হোটেল, সেই হোটেলগুলো আমরা ভিজিট করেছি এবং সেই হোটেলগুলো এখানকার মানে কুয়াকাটার ভিতরে সবচেয়ে ভালো হোটেলই বলা যায়। এবং কুয়াকাটার যে ভ্রমণ বিষয়গুলো, কুয়াকাটায় কিছু কিছু জিনিস আছে যেগুলো ভ্রমণে সাধারণত যারা যেয়ে থাকে কুয়াকাটা গেলে সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। কুয়াকাটা বলা যায় যে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত, সবচেয়ে বড়। তো আমরা কুয়াকাটা ট্যুরে যতগুলো প্লেস ছিল মোটামুটি সবগুলো জায়গায় আমরা চেষ্টা করেছি কাভার করার জন্য। এবং কুয়াকাটার যে একটা ফ্যামিলি ট্যুর বলা যায়, তো আমাদের ট্যুরটা ছিল ফ্যামিলি বেস। সাধারণত দেখা যায় যে বন্ধুবান্ধব নিয়ে একরকম ট্যুর হয়, কিন্তু আমরা টোটালি বাচ্চা সহকারে টোটাল 17 জন আমরা এই কুয়াকাটা ট্যুরে গিয়েছিলাম। এবং কুয়াকাটা ট্যুরে যতটা রিল্যাক্সভাবে আমরা গিয়েছি এবং যতটা রিল্যাক্সভাবে আসা সম্ভব, কারণ বাচ্চারাও সাথে ছিল, সেই বিষয়টা আমরা মাথায় রেখে আমাদের এই ট্যুর প্ল্যানটা করা হয়েছিল। তো ট্যুর প্ল্যানের সার্বিক বিষয় এবং আমাদের যে ঈদের দ্বিতীয় দিন যাওয়ার কারণে কিছু কস্টিং হয়তো বেড়ে গেছে, যাই হোক, কিন্তু আমাদের কুয়াকাটার যে ট্যুরটা, সম্পূর্ণ ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। যারা ফ্যামিলি নিয়ে কুয়াকাটা ভ্রমণ করতে চান তাদের জন্য খুব হেল্পফুল হবে। এবং যারা কুয়াকাটার বিশেষ করে দেখা যায় যে খাওয়া দাওয়ার বিষয়গুলো একটুখানি ডিফিকাল্ট কুয়াকাটায়, তাদের জন্য এই ভিডিওটা ব্যাপক হেল্পফুল হবে। কারণ আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বলা যায় যে একদিনের ট্যুরে কুয়াকাটা শেষ করেছি। যেইগুলো খুবই ইম্পর্টেন্ট প্লেস ছিল, সেটা ছাড়া আমরা কুয়াকাটায় খুব অপ্রয়োজনীয় কিছু স্পট আছে সেগুলো স্পটে যাইনি। তো আমরা কুয়াকাটা থেকে ব্যাক করার বিষয়গুলো খুব পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে এবং কয়েকটা রুটে আপনারা ব্যাক করতে পারবেন, কয়েকটা রুটে আপনারা যেতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়টা অবহিত হতে পারবেন। তো ভিউয়ার্স, চলেন আমাদের কুয়াকাটা ট্যুরে আপনাদের স্বাগত। সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা গেল। তো ভিউয়ার্স, আমরা সকাল 7টা বাজে আরামবাগ থেকে গাড়িতে চলে এখন বাজতেছে 9:30। এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। এখানে আমাদেরকে নাস্তা খাবার বিরতি দিয়েছে। তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে জমজম হাইওয়ে রেস্টুরেন্ট। তো এখানে আমরা নাস্তা করে পরবর্তীতে আবার আমরা কুয়াকাটার উদ্দেশ্যে বেরোবো। 3-4 ঘন্টা কেটে গেছে, আমরা কাছাকাছি চলে আসছি কলাপাড়ার। তো ভিউয়ার্স, আমরা কলাপাড়ায় চলে আসছি। এখন বাজতেছে প্রায় 1টা। আমাদের জার্নিটা একটু লেটই হয়েছে, ধরলে গাড়িটা একটু স্লো চালানো হয়েছে। তো কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। 24 কিলোমিটার পর কুয়াকাটা, সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পার করব আমরা। তো ভিউয়ার, সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে শেখ কামাল সেতু বলে। তো শেখ কামাল সেতু এখন নাম আছে কিনা আমি জানি না, কিন্তু শেখ কামাল সেতু এটা এই ব্রিজটার নাম আগে ছিল। তো এই সেতুটার যে নিচে থেকে নদী প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আন্দারমানিক নদী। তো এই নদীটা খুব নামকরাই নদী। আর আন্দারমানিকের কথা বললে বান্দরবনের কথা মনে পড়ে। সেই আন্দারমানিক বান্দরবনেও খুব নামকরা একটা স্থান, কিন্তু আমি সেখানে এখনও যাইনি। আশা করি সেখানে খুব দ্রুত যেতে হবে। তো এর দুই পাশে নদীর বাম পাশ থেকে যেটা আছে সেখানে হচ্ছে কলাপাড়া
লঞ্চ ঘাট আছে, ঠিক বাম দিকে এই দিকটায় লঞ্চ ঘাটটা আছে। তো কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে প্রায় 20 কিলোমিটার। তো ভিউয়ার্স, আমরা আরেকটা সেতুতে উঠতে যাচ্ছি, সেটা হচ্ছে শেখ জামাল সেতু। শেখ জামাল সেতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এইখানে 3 নদীর মোহনা আছে, সোনাতলা, খাপড়াবান্ধা এবং আন্দারমানিক নদী। এই বাম পাশ থেকে 3 নদীর মোহনা আছে এবং এখান থেকে সুন্দরবন দেখা যায়। অনেকে এইখানে ঘুরতে আসে। তো 3 নদীর মোহনা এই জামাল সেতুর মাঝ দিয়ে গেছে এবং সুন্দরবনের পূর্ব পাশটা, সেই পূর্ব পাশটা শেখ জামাল সেতুর পাশ দিয়ে গেছে। মানে একটু ওই পাশে ডান দিকে তাকালে আপনারা সুন্দরবনের যে পূর্ব পাশটা সেটা আংশিক দেখা যায়। তো এটাও খুব পরিচিত জায়গা পটুয়াখালীর ভিতরে, কারণ কুয়াকাটাটা পটুয়াখালীর ভিতরেই পড়েছে। তো প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা আমরা অতিবাহিত করতেছি। কোন মাঝ থেকে সময় চলে গেছে, দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় আমরা কুয়াকাটার খুব কাছে চলে আসছি। সামনে টোলঘর দেখা যেতেছে, সম্ভবত টোল দেওয়ার জন্য কিছুক্ষণ থামবে, তারপর আবার আগাবে। তো ভিউয়ার্স, আমরা তৃতীয় শেখ রাসেল সেতুতে চলে আসছি। এরপরেই কুয়াকাটা আছে। শেখ রাসেল সেতু সেটা হচ্ছে শেষ সেতু কুয়াকাটার। তো এটা খাপড়া বান্ধা যেটা নদী, এই সেতু নিচ দিয়ে গেছে। তো এর পরবর্তীতে আর কয়েক কিলোমিটার দূরই হচ্ছে গিয়ে আপনার কুয়াকাটা বাস স্ট্যান্ড। তো আমরা যতটুকু জানি যে আমাদের বাস কুয়াকাটা বাস স্টপেই থামাবে। তো কুয়াকাটা বাস স্টপ থেকে আপনার প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে কুয়াকাটা বিচটা। তো আগে কুয়াকাটা বিচ পর্যন্ত গাড়ি যেত, এখন যায় না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে খাপড়াবান্ধা নদী এবং এটা হচ্ছে গিয়ে শেখ রাসেল সেতু। এই সেতুটার উপর থেকে এখন আমরা যাইতেছি। সম্ভবত আর 15 থেকে 20 মিনিট পরে আমরা কুয়াকাটা পৌঁছে যাব। এই যে আপনারা দেখতেছেন যে জাহাজগুলো, এই কাঠের জাহাজ, সেগুলো সব গভীর সমুদ্র বন্দরে যাবে মাছ ধরার জন্য। তো আমাদের দেখতে দেখতে প্রায় 5 ঘন্টা 5.5-6 ঘন্টার মতো কেটে গেছে। আশা করি আর 15-20 মিনিটের মধ্যেই আমরা কুয়াকাটায় থাকব। তো যারা সরাসরি বাসে আসতে চান কুয়াকাটায়, তারা এটা আসতে পারেন। তো ভিউয়ার্স, 1:30 বাজে। এখন আমরা কুয়াকাটার যে বাস স্ট্যান্ডটা সেইখানে চলে আসছি। এটাই লাস্ট স্টপেজ। এখান থেকে আমাদের হয়তো গাড়ি ভাড়া করে যেতে হবে আবার কুয়াকাটার যে মূল সৈকতে। তো ভিউয়ার্স, কুয়াকাটার বাস স্টপেজ থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 2-2.5 কিলোমিটার। এখান থেকে আপনাদের অটো ভাড়া নেবে রিজার্ভ 4 জনের 100 টাকার মতো। তো আমরা এখানে অটো করে কুয়াকাটার মেরিন ভিউ হোটেলে চেকিং করব, সেখানে যাব। তো এটা হচ্ছে গিয়ে হোটেল মেরিন ভিউ কুয়াকাটা। তো এই হোটেলটা সম্পূর্ণ নিউ হোটেল। তো এই হোটেলটা আমরা আগে থেকে বুক করে গেছিলাম। আমাদের প্রতিটা রুমের ভাড়া নিয়েছে কাপল বেডের 3000 টাকা করে। তো ভিউয়ার্স, চলেন সম্পূর্ণ হোটেলটা আপনাদের সাথে শেয়ার করি। কুয়াকাটা যে সমুদ্র সৈকত, সেটা থেকে যদি আপনি বেড়িবাঁধ এরিয়া থেকে যান, জাস্ট 2 মিনিট হাঁটলে সেইখানে হচ্ছে গিয়ে হোটেলটার অবস্থান। তো হোটেলটা মোটামুটি 6-7 তলা বিশিষ্ট। এটা হচ্ছে গিয়ে স্পেশাল কার পার্কিং এরিয়া এখানকার। তো যারা ঢাকা থেকে বাইকে বা ঢাকার বাইরে থেকে কোথাও থেকে বাইকে আসবে, সেইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এবং হোটেলটা সম্পূর্ণ একদমই নিউ, একেবারেই নিউ হোটেল। এখানে হোটেলের প্রতিটা ফ্লোর আমরা দেখব এবং আমরা যে রুমে থাকবো সেটাও দেখব, এবং উপরে কি কি অবস্থা আছে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথেই থাকবো আমি। তো ভিউয়ার্স, আমরা মাত্র আসছি। এখন চেকিংয়ের বিষয়টা, কিছু ফর্মালিটিস আছে, তো এইগুলো এখন পূরণ করতে হচ্ছে। তো আমাদের সাথে মোটামুটি 13-14 জন আমরা এই হোটেলে চেকিং করব। তো এটা হচ্ছে ওদের হোটেল মেরিন ভিউর আপনার বুফে যে এরিয়াটা, যে ওনাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট দিবে ওনারা। এইখানে হচ্ছে কি ওনাদের একটা হোটেলের মতো ক্যাফেটেরিয়ার মতো আছে। তো ওনাদের নর্মাল যে রেটগুলো সেগুলো হচ্ছে গিয়ে একটু বেশি আছে। যাই হোক, আমাদেরকে 50% ডিসকাউন্টে ওনারা দিয়েছে। তো আমার যে রুম ছিল ডিলাক্স কাপল প্লাস সিঙ্গেল একটা বেড হবে। তো আমরা একটু ওয়েট করতেছি, আমাদের রুমগুলো আরও একটু ক্লিন করে একেবারে আমাদেরকে উপরে নিয়ে যাবে।
তো আপনারা এই হোটেলে চেকিং করলে আপনাকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাবে এবং কিছু ফর্মালিটিজ আছে ওনাদের, ন্যাশনাল আইডির বিষয় আছে, এগুলো কার্ডটা ন্যাশনাল আইডির কার্ড। তো এইগুলো আমরা ফর্মালিটি শেষ করতেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা উপরে যাব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এই হোটেলটার 3য় তলা। তো এখানে একটা সামনে বসার জায়গা আছে, এই পাশটা হইতেছে সমুদ্র, কিন্তু সমুদ্র দেখা যাইতেছে। আর এই পাশে 3 পাশেই খোলা জায়গা আছে, কিছু হোটেল, অন্যান্য হোটেল আছে। এইখান থেকে বের হওয়া যাবে, অথবা এই পাশ দিয়ে গেলে ওইখানে বিচে সরাসরি যাওয়া যাবে। তো ভিউয়ার্স, চলেন আমরা যে রুমটা নিয়েছি সেটা আপনাদের রিভিউ দেখাই। তো হোটেলটা পুরো নিউ, ডেকোরেশনও পুরাটাই নিউ মোটামুটি। তো ভিউয়ার্স, আমরা যে রুমটা নিয়েছি এটা 304 নম্বর রুম। তো এই রুমের রিভিউটা আপনাদের দেখাই। তো এই রুমে 2টা বেড আছে, একটা ডাবল মানে কাপল বেড, একটা সিঙ্গেল, সাথে একটা টেবিল আছে, টেলিভিশন আছে, একটা লম্বা মিরর আছে, ওয়াশরুমটাও ক্লিয়ার আছে, কিন্তু ওয়াশরুমে যাই হোক একটা বিষয় নাই। এসি আছে, আর এখানে অ্যাটাচ একটা ব্যালকনি আছে, সি ভিউ। এই রুমটা এই হোটেলের স্পেশাল ডিলাক্স রুম হিসেবে পরিচিত। তো ভিউয়ার্স, এখন বাজতেছে প্রায় 2টা। আমরা আধা ঘন্টা বা আরও কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা দুপুরের খাওয়া খেতে বেরোবো। তো আমাদের ডেস্টিনেশন থাকবে বরিশাল গেট নামে রেস্টুরেন্টে। এটা হচ্ছে গিয়ে নামকরা রেস্টুরেন্ট কুয়াকাটা। আমরা এখন খাওয়া দাওয়া করতে যেতেছি বরিশাল গেট। তো ভিউয়ার্স, আমরা মোট 17 জন বাচ্চা টাচ্চা সহকারে এখন বরিশাল গেটে খাওয়া দাওয়া করতে যাইতেছি। তো আমাদের প্রতি ভ্যানের ভাড়া নিয়েছে 50 টাকা করে। তো আমরা এখন বরিশাল গেট, এটা বিচের কাছাকাছি জায়গায় বরিশাল গেটের যে রেস্টুরেন্টটা সেটা অবস্থিত। তো এখন খুব আনন্দের সাথেই সবাই বরিশাল গেট রেস্টুরেন্ট নামের দুপুরের খাওয়া দাওয়া করতে যাইতেছি। তো আমাদের মেরিন ভিউ কুয়াকাটা যে হোটেলটা আছে সেটা থেকে আপনার বরিশাল গেট যে হোটেলটা রেস্টুরেন্টটা খাবার, তো সেটা দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় হাঁটা পথে 4 থেকে 5 মিনিটের। কিন্তু আমরা এখন যাব না হেঁটে, এর জন্যই আমরা ভ্যান নিয়েছি, ভ্যানে করে আমরা সেখানে যাইতেছি। তো ভিউয়ার্স, আমরা কুয়াকাটা সৈকত থেকে একটুখানি পিছনের দিকে বরিশাল গেট নামের যে রেস্টুরেন্টটা সেখানে চলে আসছি। এটা একটা নামকরা রেস্টুরেন্ট কুয়াকাটার ভিতরে। তো বরিশাল গেট রেস্টুরেন্টটা 2য় তলা অবস্থিত। তো আমরা এখন উপরের দিকে যাব। তো চলেন, আজকে আমাদের ঈদের 2য় দিন। তো আমরা বরিশাল গেট রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করব এবং তাদের সম্পূর্ণ রেস্টুরেন্টের বিষয়ে আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাইতেছেন এখানে বিপুল পরিমাণ ভিড়, বসার জায়গা নাই। তো আমরা ওয়েট করব একটু। তো চলেন আমরা আগে আপনার মেনু কার্ডটা দেখাই দিই। এটা হচ্ছে গিয়ে বরিশাল গেটের মেনু কার্ডটা। তো রেস্টুরেন্টে ব্যাপকভাবে ভিড় দেখা যাইতেছে। তো সকালের নাস্তা দেখা যাইতেছে, দুপুরের খাবারের যে মেনু আছে এখানে নান আইটেম আছে, কাবাব আইটেম আছে, বারবিকিউ আছে, বিরিয়ানি আইটেম দেখা যাইতেছে এবং সেট মেনু আছে বিভিন্ন রকমের। তারপরে ফাস্ট ফুড আইটেম আছে, বিভিন্ন বারবিকিউ আছে, তারপর নুডলস আছে, ভেজিটেবলস আইটেমস আছে। তো ভিউয়ার্স, এই সেট মেনু দেওয়ার উদ্দেশ্য হইতেছে অনেকেই এই রেস্টুরেন্টে যখন খেতে আসবেন, অনেকে যদি ইচ্ছা করেন এটা ভালো মতো চেক করে দেখে তারপর আসলে আপনাদের যে অর্ডারটা দেওয়া খুব সহজ হয়, এটার জন্য এই সেট মেনুটা দেওয়া। তো ভিউয়ার্স, এখানে লোক দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণের, আমরা ওয়েট করতে হবে সম্ভবত, কারণ
এখানে রেস্টুরেন্টের নাম পরিচিত, ওনার দেখা যেতেছে এই রেস্টুরেন্টে। ওনার সাথে আমরা শেষে কথা বলবো। তো এখন সিটের জন্য ওয়েট করতেছি। তো ভিউয়ার্স, প্রায় 20 মিনিট ওয়েট করার পরে একটা টেবিল ফাঁকা হয়েছে। তো এই টেবিলে আমরা বসলাম মাত্র। অর্ডার নিতে আসছে, উনি আমাদের অর্ডার নিবে। এখন আমাদের এক এক গ্রুপ অর্ডার দিবে। তো দেখি কি অর্ডার দিব, আপনাদের সাথে শেয়ার করব অর্ডারের বিষয়টা। তো রেস্টুরেন্টের পরিবেশটা ভালো, মোটামুটি এসি আছে। তো ভিউয়ার্স চলেন আমরা অর্ডার দিই, খাবার আসতেও সময় লাগবে। মাছের সাথে কি আছে? মাছের সাথে খালি চিংড়ি মাছ কয় পিস? চিংড়ি মাছ কত করে? 280। একটা রূপচাঁদা দিবেন, একটা চিংড়ি দিবেন। একটা রূপচাঁদা, একটা চিংড়ি, দুলা দুধে। একটা আলু ভর্তা, শুটকি ভর্তা। তাহলে একটা আলু ভর্তা, একটা শুটকি ভর্তা, ডাল ভাত। তো ভিউয়ার্স আমাদের খাবার চলে আসছে। আমরা রূপচাঁদা নিয়েছি, চিংড়ি নিয়েছি, ভর্তা নিয়েছি 2 রকমের, এবং প্লেন রাইস এবং ডাল নিয়েছি। তো একটু টেস্ট করি রূপচাঁদাটা। রূপচাঁদার পিসটা বড়ই আছে, আর মোটামুটি রূপচাঁদার টেস্টও ভালো আছে, একটু লবণ কম ছিল, যাই হোক। এবং চিংড়ি, যে আমাদের চিংড়ির কারিটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে এই সাইজের চিংড়ি 2টা আছে। তো মোটামুটি বলা যায় যে চিংড়ির যে গ্রেভিটা, এটা আমি টেস্ট করলাম, এটাও বেশ ভালোই। বিশেষ করে যারা রূপচাঁদা পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টের রূপচাঁদা ভালো হবে, কারণ এখানে টেস্টটা আমরা কক্সবাজারের যে আলগুনি রেস্টুরেন্ট আছে সেটার কাছাকাছি পাচ্ছি। তো এদের ভর্তা এবং ডাল আইটেমও খারাপ ছিল না, গ্রেভিগুলো ভালো মজার ছিল। আমরা তৃপ্তির সাথেই দুপুরের খাওয়া শেষ করলাম প্রায়। আর বরিশাল গেট হোটেলটা কত বছর আগেকার? 8 বছর হয়েছে। আপনি এটা জানেন যে এই কুয়াকাটার মধ্যে সবচেয়ে পরিচিত হোটেল আপনার? জানেন, 1 নম্বর হোটেল আপনারই দিবেন। মানে 1 নম্বর আমরা যেমন সিলেটের 5 ভাই পরে 1 নম্বর এই আপনার কুয়াকাটার মধ্যে এই হোটেল হলো 1 নম্বর। তো আপনার সার্ভিস আপনি কি আরও ডেভেলপ করতে চাইতেছেন? যাক, আমরাও সিটিতে অনেক আসে নাই, যার কারণে স্টাফ সমস্যার কারণে আমরা এই সমস্যাটা একটু ফেস হয়েছে। যাক ভিউয়ার্স, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা আরও ভালো করার। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন এই বরিশাল গেট হোটেলে খাওয়া দাওয়া করলাম। ইনি হচ্ছে গিয়ে এই হোটেলের ওনার। তো ওনার সার্ভিস যেটা আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের খাওয়া খুব ভালো মনে হয়েছে, যেই কারণে এই হোটেলটা 1 নম্বর হিসাবে আপনার কুয়াকাটা যে এরিয়াটা, এটা এই হোটেলটাই 1 নম্বর হোটেল হিসাবে ব্যবহার হয়। তো আমরা ওনার সাথে কথা বলা এবং এই হোটেলের সার্ভিস যারা ছিল সবাইকেই ধন্যবাদ জানাইতেছি। উনি আরও ডেভেলপ করবে হোটেলকে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রথমেই চলে আসি সমুদ্র সৈকতে কুয়াকাটার। তো সমুদ্র সৈকতটা এখন বেশ সুন্দরই আছে, বিকাল বিকাল হয়ে গেছে। তো যারা কুয়াকাটা আসবেন তারা অবশ্যই বিকালের সময়টা এই বিচেই অতিবাহিত করবেন, সেটাই ভালো হবে। কারণ এখানে গরমে অনেক সময় দুপুরে অনেকে আসতে চাইবে না। যারা গোসল করবে তারা আসে, যারা গোসল করবে না আসতে চাইবে না। তাছাড়া ওইখানে লেবু আরও কয়েকটা স্পট আছে, যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তাদের জন্য সেই প্লেসটা ভালো। কিন্তু আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে আসি, আমরা সেই প্লেসগুলো যাব না। সমুদ্র সৈকত ভ্রমণের পর হোটেল ব্যাক করবো আমরা। তো ভিউয়ার্স, আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণের পরে আমাদের হোটেলে আবার ব্যাক করেছি। এখানে জাস্ট 1 মিনিটের পথ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। তো আমরা লবিতে কিছুক্ষণ সময় অতিবাহিত করব এবং তারপরে আবার হোটেল রুমে যাব। ওইখান থেকে আমরা রাতের খাবার এবং ফিশ ফ্রাই মার্কেটে যাব কুয়াকাটার। তো আমরা আজকে রাতের খাবারের জন্য পায়রা নামের রেস্টুরেন্টটা বাছাই করেছি রাতের খাবারের জন্য। এটাও কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সামান্য কিছু 100 মিটার হবে না, হয়তো 50-60 মিটার পেছনে, একটু হাতের সমুদ্র সৈকতের দিক দিয়ে আসতে গেলে হাটের ডান দিকে। তো পায়রা রেস্টুরেন্টে আমরা যাইতেছি। তো পায়রা রেস্টুরেন্টটাও এখানকার নাকি খুব নামকরা রেস্টুরেন্ট। সমুদ্র সৈকত থেকে পায়ে হাঁটার পথ হচ্ছে গিয়ে প্রায় 2 থেকে 4 মিনিট লাগবে সময়।
তো ভিউয়ার্স, আমরা পায়রা রেস্টুরেন্টে চলে আসছি। তো চলেন রেস্টুরেন্টের ভিতরের অবস্থাটা দেখি। এটা হচ্ছে পায়রা রেস্টুরেন্টের বাইরের মেন গেটটা। তো পায়রা রেস্টুরেন্টটাও এখন বাজতেছে প্রায় 9:30টার কাছাকাছি, এখনও মোটামুটি ফুল বলা যায়। তো আমরা দেখে শুনে একটা হয়তো সিট নিতে হবে, কারণ এখানে অনেকেই খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে। আমাদের মতো ঢাকায় যারা থাকে ও খুব রাতে খাওয়া দাওয়া করে না, 9:30 বাজেই দেখা যাইতেছে সবাই রাতের খাওয়া শেষ করছে। এখানে বিভিন্ন রকমের মাছ দেখা যাইতেছে। তো এখানে কিছু গ্রিল আইটেমও আছে। তো আমরা মোটামুটি একটা সিটে বসেছি, তো এখন অর্ডার দিব। তো মেনুটা আপনাদের দেখাবো। এখানে পায়রার যে মেনুটা, সেই মেনুটা হচ্ছে গিয়ে এটা। তো মেনুতে বিভিন্ন রকমের পদ আছে। তো আজকে আমরা রাতের খাবারে রুটি আইটেম অর্ডার দিব, কারণ ফিশ ফ্রাই খাবো আমরা পরে। আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে, মূল যে সমুদ্র জিরো পয়েন্ট, সেখান থেকে হাতের বাম দিকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে কুয়াকাটার সবচেয়ে বড় ফিশ ফ্রাই এবং বারবিকিউর যে প্লেসটা, সেখানে আমরা যাইতেছি। তো এইটা হচ্ছে গিয়ে কুয়াকাটার সবচেয়ে বড় ফিশ ফ্রাই এবং বারবিকিউ মার্কেট। তো এইখানে যারা আসে তারা মাছ ফ্রাই অথবা মাছ বারবিকিউ সাধারণত খেয়ে থাকে। তো এইখানে সারি সারি মাছের যে স্টলগুলো দেখা যাচ্ছে, তারা আপনি মাছ চয়েস করে এবং মাছ ফ্রাইয়ের জন্য তাদেরকে দিবেন, তারা মাছ ফ্রাই অথবা বারবিকিউ করে দিবে। তো এইখানে আমরা বিভিন্ন প্রকার মাছ দেখতে পাচ্ছি। ঠিক কক্সবাজারে যেভাবে সুগন্ধা বিচে একটা বিশাল পরিসরে মাছ বারবিকিউ এবং মাছ ফ্রাইয়ের ব্যবস্থা আছে, ঠিক একইভাবে কুয়াকাটা থেকে মূল বিচ থেকে হাতের বাম দিকে 150 থেকে 100 মিটারের দূরে এই মাছের বাজারটা অবস্থিত। কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে যে মাছের মার্কেটটা কোথায়, যেখানে বারবিকিউ বা ফ্রাই বা ভাজা হয়ে থাকে, বারবিকিউ করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা পায়রা রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়া করেছি, সামান্য কিছু রুটির সাথে গ্রিল আইটেম। তো আমরা তারপরে কিছুক্ষণ 1.5 ঘন্টার মতো আমরা কুয়াকাটা বিচে বসেছিলাম। এখন আসছি এই মার্কেটটাতে ফিশ ফ্রাই খেতে। তো আমরা দেখে শুনে যেটা আমাদের পছন্দের মাছ হবে সেটা দেখে আমরা ফিশ ফ্রাই করতে দিব। তারপর আমরা হোটেলে যেয়ে আজকের জন্য রাতে রেস্ট নিব, কালকে সকালে আবার ট্যুর শুরু করব। তো এখানে আমরা বিশেষ করে দেখতেছি কিছু বড় মাছও আছে, যেটা সম্ভবত বারবিকিউ করে, এবং ছোট মাছও আছে। তো এক পাশে হচ্ছে গিয়ে মাছের দোকান এবং অন্য পাশে হচ্ছে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে বসার জায়গা। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা মাছ ফ্রাইয়ের সাথে কি আছে। মাছ ফ্রাইয়ের সাথে এখানে বিভিন্ন পরোটা এবং লুচির আইটেমও বিক্রি হয়ে থাকে। তো এখানে কিছু প্লেস আছে যেগুলো খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, যেখানে বসে খাওয়ার সাথে সাথে আপনি সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন। তো এই একটা জিনিস ভালো লেগেছে কক্সবাজার থেকে, যে এই মাছের দোকানগুলোতে কিছু ব্র্যান্ড আছে, অন্তত কিছু নাম আছে, কিন্তু কক্সবাজারে যেই দোকানগুলো আছে খুব বেশি, যেখানে আছে দোকানগুলো সেখানে কোনো ব্র্যান্ডিং করা হয়নি, কোনো নাম টাম নাই দোকানের। তো যাই হোক, আমরা এখন দেখতেছি, আমিও হয়তো কিছু মাছ, আমরা বিশেষ করে চিংড়ি এবং অন্য কিছু ডিম আইটেম আমি প্রিফার করি, কারণ আমি মাছ এখন খাবো না। সন্ধ্যা কিছুক্ষণ আগে ভাত খাওয়া হয়েছে মাছ দিয়ে। তো দেখি কি পাওয়া যায়, তো আপনার সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমি একটা মাছের ডিম নিয়েছি এবং 2টা চিংড়ি নিয়েছি। তো ওনাদেরকে বলেছি যে মাছটা এবং এই ডিমটা এবং চিংড়িটা সুন্দর করে বানিয়ে পরিষ্কার করে যাতে ফ্রাই করে। তো এখানে চিংড়ি বানানো দেখা যাচ্ছে, আসলে বলা যায় যে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের হাইজিন মেনটেন করে। আসলে অনেক জায়গায় অনেক হাইজিন মেনটেন করা সম্ভব না। তো যাই হোক, ওনাদেরকে বলেছি একটু সুন্দর করে বানিয়ে পরিষ্কার করে এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যাতে ফ্রাইগুলো করে। এই হচ্ছে অবস্থা। তো আমাদের এই 2টা চিংড়ি এবং একটা মাছের ডিম নিয়েছে প্রায় 350 টাকা। তো আপনাদের শেষ পর্যন্ত দেখাবো এটা কীরকম হয় এবং টেস্টও এটা জানাবো। আমাদের চিংড়িটা এবং মাছটা ধোয়া হইতেছে, আমাদের চিংড়ি এবং ডিমটা দেখা যাইতেছে। তেল তো ভালো ভাই না? এখানে আরও 2টা বড় মাছও দেখা যাচ্ছে, সম্ভবত এটা অন্য কারোর মাছ হবে। তো এটা এখন ফ্রাই করতে দিতেছে, আমাদের চিংড়িটা ফ্রাই করতে দিতেছে, কারণ ডিমটা সম্ভবত ময়দার কোডিং দিয়ে ফ্রাই করবে। তো গরম তেলে দেওয়া হয়েছে।
কটা পর্যন্ত ভাই খোলা থাকে এটা? 2টা 3টা পর্যন্ত খোলা থাকে। যতটুকু লোক থাকে ততক্ষণ খোলা থাকে। এটা হলো কুয়াকাটার মানে মাছের যেটা সবচেয়ে বড় ইয়ে। আপনারা মাছ আনেন কোন দিক দিয়া? এটা মেয়র বাজার যেটা পড়ে। কয়টা দিয়ে শুরু হয় এটা? যত লোক থাকে তত। আমি তো ঈদের সময় হয়তো 3টা বেজে যাবো আজকে। বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ফিশ ফ্রাই মার্কেট হচ্ছে এটা। আর প্রথমটা হচ্ছে গিয়ে সম্ভবত কক্সবাজারেরটা। তো আমাদের চিংড়ি ফ্রাই এবং ডিম ফ্রাই সম্ভবত করা হইতেছে, এটা আরও একটু সময় লাগবে। তো এইখানে প্রতিটা স্টলের ভিতরেই পিছনের দিকে 2টা ব্যবস্থা আছে, একটা হচ্ছে বারবিকিউর ব্যবস্থা এবং একটা ফ্রাইয়ের ব্যবস্থা। এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা বারবিকিউ করা হইতেছে। তো এটা একই জায়গায় দুই রকমের করা হইতেছে। এখানে বারবিকিউর উপরে সম্ভবত কোনো মশলা দিতেছে। হ্যাঁ, এখানে মশলা দিতেছে, কী মশলা জানি না, দেখা যাইতেছে না, কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে ফ্লেভারটা খুব দারুণ লাগতেছে এখানে বারবিকিউটা। এবং যেই মাছই হোক না কেন বারবিকিউটা খুব সুন্দর করে করা হইতেছে। এই পাশে সম্ভবত আমাদের চিংড়ি ফ্রাইটা আর ডিমটা হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, মনে হয় ওরা উঠাইতেছে। তো আমাদেরটাও রেডি করতেছে। তো দেখে আমাদের টেস্টটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ডিমটা এবং চিংড়ি ফ্রাই 2টা। তো এটার ভিতরে ওরা সম্ভবত কিছু মশলা দিবে। হ্যাঁ, এখানে মশলা দিবে এটার ভিতরে কিছু। তো এটা ডিমটার সাইজটা মোটামুটি ভালোই ছিল এবং চিংড়িটাও বেশ বড়ই ছিল, কিন্তু এটা ভাজার পরে খানিকটা ছোট হয়ে গেছে। তো এটা ওদের স্পেশাল যে বারবিকিউ মশলা, এই ফ্রাই মশলা আছে সেটা, সাথে উপর থেকে কোনো আরেকটা মশলা দিতেছে, যেটা কি মশলা বুঝতে পারতেছি না আমি। যাই হোক, তো এটা হচ্ছে গিয়ে আমাদের চিংড়ি এবং ডিম ফ্রাই। তো ভিউয়ার্স, আমরা এটা টেস্ট করে আপনাদের টেস্ট জানাবো। ভিউয়ার্স, ডিমটা এবং চিংড়িটা খুব ভালো ছিল, আপনারাও টেস্ট করতে পারেন। আমরা খাওয়া শেষে আমরা হোটেলের দিকে যাইতেছি। গুড মর্নিং ভিউয়ার্স। তো আমাদের হোটেলের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা আমরা প্রায় মোটামুটি শেষ করে দিয়েছি। আজকে আমরা সারাদিন বিভিন্ন স্পট ঘুরবো কুয়াকাটার, যেটার মধ্যে হচ্ছে গিয়ে কুয়াকাটার কুয়াটা আছে, বৌদ্ধ মন্দির আছে এবং আরও কিছু জায়গা আছে। তাছাড়া এখানে সোনার যে নৌকাটা আছে সেটাও দেখতে যাব। তো চলেন। তো ভিউয়ার্স, আমরা কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে হাতের বাম দিকে প্রায় 20 মিটার হবে, 20 মিটার দূরে একটা বৌদ্ধ মন্দির আছে, সেই মন্দিরে আসছি আমরা এখন। আর এখানেই এই মন্দিরটার নিচের দিকে একটা কুয়া আছে। তো এই প্লেসটা আমরা সম্পূর্ণ ঘুরবো এখন। তো এইখানে একটা মন্দির আছে, এই পিছনে নেভির অনেকগুলো ক্যাডেটস এবং অফিসাররা আসছে, তারাও পরিদর্শন করবে সম্ভবত এর জন্য। তো এইখানে যেই এই বৌদ্ধ মন্দিরটা আছে, সেই বৌদ্ধ মন্দিরে যে মূর্তিটা আছে সেটা নাকি বাংলাদেশের একসময় সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি ছিল, কিন্তু এখন রামুর যেটা আছে, কক্সবাজারের রামু, সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বৌদ্ধ যে মূর্তি সেটা। তো এই জায়গাটা যারা কুয়াকাটা আসে সাধারণত এই জায়গাটা অবশ্যই ভিজিট করে। এটা বৌদ্ধদের জন্য একটা পবিত্র স্থান। তো এইখানে দেখা যেতেছে বাংলাদেশ নৌবাহিনীর ব্যাপক ক্যাডেটসরা এবং অফিসাররা আসছে, তো ওনারাও পরিদর্শন করতেছে। আমরা এখন চেষ্টা করব যে কুয়াটা আছে এখানে, ঐতিহ্যবাহী যে কুয়াকাটার কুয়াটা, সেটাতে যাব। তো এইখান থেকে কিছুটা নিচের দিকে কিছু সিঁড়ি বেয়ে নিচের দিকে কুয়াটা আছে, তো আমরা সেই কুয়ার দিকে যাইতেছি। তো এইখান থেকে কুয়াটা দেখা যাইতেছে না, তারপর আমরা নিচে নামি। চলেন, নিচে নামলে কুয়াটা দেখতে পাবো। তো এই যে সামনে যে ডান দিকে গোল উপরে ছাউনি দেওয়া আছে, গোল সার্কেল করা যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে কুয়াটা। তো আরাকান থেকে যারা 200 বছর আগে এইখানে কক্সবাজার এবং কুয়াকাটা এসেছিল, তো সেই সময় যারা এসেছিল তারাই সম্ভবত এই কুয়াটা খনন করেছে।
তো এইখানে বৌদ্ধ মন্দিরটা কাছে থাকায় বোঝা যায় যে বৌদ্ধ মন্দিরের এই হয়তো ব্যবহারযোগ্য যে পানির সোর্স দরকার ছিল সেটাই এই জন্য কুয়াটা খনন করা হয়েছে তার জন্যই। তো এই কুয়া থেকেই কুয়াকাটার নামকরণ সাধারণত করা হয়েছে, এটাই এখানে প্রচলিত। তো এই কুয়াকাটার কুয়াটা খুবই ঐতিহ্যবাহী একটা কুয়া, যারা কুয়াকাটা আসে অবশ্যই এই কুয়াটা ভিজিট করে যায়। তো তাছাড়া এখানে কুয়াকাটা এখনও যে কুয়াটা আছে এটার ভিতরে কিছু পানি দেখা গেছে, আমি ক্যামেরা নিয়ে গিয়ে দেখালাম আপনাদের। তাছাড়া এই যে মন্দিরটা এবং কুয়াটা তার পাশেই একটা স্বর্ণের নৌকা নামের নৌকা আছে 200 বছরের পুরাতন। তো ভিউয়ার্স, আমরা এই মন্দির থেকে বের হয়ে যে আমাদের যে নৌকাটা কুয়াকাটার যে 200 বছরের পুরাতন যে নৌকাটা সেইটা সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং আমরাও দেখব সেই 200 বছরের পুরাতন যে নৌকাটা সেটার একটা বিশাল ইতিহাস আছে এই কুয়াকাটার সাথে। তো ভিউয়ার্স চলেন আমরা সেই নৌকার দিকে যাই। এখান থেকে বের হতে হবে, বের হয়ে হাতের বাম দিকে কিছুটা এখানে সরকারি নির্দেশনা আছে। এই যে মন্দিরটা এটা আমি এখন উপরের দিকে চলে আসছি, এখন এখানে একটু আগে বললেই গেট আছে, এখান থেকেই বের হব। তো এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তো আমাদের এই জায়গাটা আমরা খুব বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের আরও কিছু জায়গা যেতে হবে। কুয়াটা দেখা শেষ করেছি, এখন আমাদের নেক্সট হচ্ছে নৌকাটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই কুয়াকাটার ঐতিহ্যবাহী নৌকাটা। এই নৌকাটার বিভিন্ন ইতিহাস এখান থেকে মানুষের কাছ থেকে জানতে পেরেছি। 1980 থেকে 90-এর দশকে এটা 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত এই নৌকাটা দেখা গেছে আগে থেকেই। তো এটা 100 মিটার দূরে ছিল, 1000 মিটার দূরে ছিল 0 পয়েন্ট থেকে। তো এই নৌকাটাকে 1971 সালে 29শে এপ্রিল মেরিনা নামের যে ঝড় হয়েছিল একটা বাংলাদেশে প্রলয়নকারী ঘূর্ণিঝড়, সেই ঝড়ে এই নৌকাটা সম্পূর্ণরূপে মাটির নিচে মানে বালির নিচে ধসে যায়। তো পরবর্তীতে এই নৌকাটা 2007 সালে 15ই নভেম্বর সিডারের যে আঘাত ছিল বাংলাদেশে, সেই সিডার আঘাতে সম্পূর্ণ কুয়াকাটা এবং এর উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। সে সময় এই নৌকাটা আবারও বালি সরে যাওয়ার কারণে এই নৌকার কিছু অংশ উপরের অংশ দেখা যায়। পরবর্তীতে 2012 সালে 23শে ডিসেম্বর আমাদের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর 2013 সালে 27 ফেব্রুয়ারি এই নৌকাটাকে উদ্ধারের কাজ কমপ্লিট করে এবং এখানে স্থাপন করে। এই নৌকাটার দৈর্ঘ্য হচ্ছে 72 ফুট এবং প্রস্থ হচ্ছে 24 ফুট। এর ওজন হচ্ছে প্রায় 90 টন এবং 200 বছর পুরাতন এই নৌকাটা। 1784 সালের দিকে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কক্সবাজার এবং টেকনাফের দিকে বিভিন্ন লোক আসছিল, তারাই এই নৌকাটা সাথে করে নিয়ে আসছে এবং এখানে কুয়াটাও খনন করে। তো ভিউয়ার্স, আমরা আজকে এখানে গতকালে খাওয়া দাওয়া করেছিলাম বরিশাল গেটে, আজকে আমরা খাওয়া দাওয়া করবো পৌষি রেস্টুরেন্ট। এইটা হইতেছে জাস্ট এই যে কাঠের নৌকাটা মানে পুরাতন যে নৌকাটা সেই নৌকার জাস্ট উল্টা পাশে এই রেস্টুরেন্টটা। তো এটার নাম হচ্ছে পৌষি রেস্টুরেন্ট। তো এটাতে আছে খাওয়া দাওয়া করবো। তো এটার কোয়ালিটি আর কি মোটামুটি ভালো। তো দেখি ভিতরে অবস্থাটা এবং খাওয়া দাওয়া কীরকম হয়। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পৌষি রেস্টুরেন্টের সিটিং প্লেস মানে সিটিং এরিয়া। তো এখানে মোটামুটি 100 জনের মতো কাছাকাছি মানুষ খেতে পারবে একসাথে। তো এদের ফুল প্লেসটাই এসি, মোটামুটি পরিবেশটা ভালো এবং এখন বাজতেছে 1:53, মোটামুটি ভিড় কম আছে। তো আমরা মেনু কার্ড যাব, কিচেনে যাব, চলেন ভিউয়ার্স আপনাদের। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পৌষি রেস্টুরেন্টের মেনু কার্ড। তো এদের প্রাইজিংটা আপনারা দেখে পরবর্তীতে এসে দরকার হলে আপনারা অর্ডার করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোন খাবার পছন্দ হয়, কোন খাবার পছন্দ হয় না, সেগুলো আগে থেকে বাছাই করা যায়। তো এর জন্যই এই প্রতিটা হোটেলে আমি যে ব্লগই করি না কেন প্রতিটা হোটেলের মেনু কার্ডটা আমি দিয়ে দেই, এটাতে অনেকের হয়তো সুবিধা হতেও পারে। তো আমরা কিছুক্ষণ পরে তাদের কিচেনে যাব। তো তারপরে আমরা টেবিলে অর্ডার করতে
বসবো। তো এখানকার খাবার কোয়ালিটি কি অবস্থা আছে সবগুলা সার্বিক বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। এটা হচ্ছে হোটেল সি কুইনের জাস্ট নিচে এই হোটেলটা, সি কুইন, কুয়াকাটা সি কুইন হোটেল আছে তার নিচে। তো চলেন আমরা কিচেন এরিয়া যাই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সে পৌষি হোটেলের মেনুগুলা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন চিংড়ি, তারপর এখানে পরিষ্কার খাবার খাওয়াই। হ্যাঁ, এটা রূপচাঁদা মাছ ছিল, বাইলা মাছ আছে এই জায়গায়। হ্যাঁ, বাইলা কালিয়া রূপসদা, মানে সবগুলো মাছ তাজা মাছ একদম। সব ধরনের কাজ আছে। আপনাদের মোটামুটি সব আইটেমই আপনারা ভর্তা আইটেমগুলো খুব ভালো মতো ইয়ে করেন, এবং গরু এবং খাসিও আছে, সবই আছে। আপনাদের ভেজিটেবিলও আছে মোটামুটি 2-3 প্রকার ভর্তা আছে, 2-3 প্রকার ভর্তা চিংড়ি ভর্তা আছে, তারপর লটকে শুটকি ভর্তা আছে, লটকে ফ্রাই আছে, তারপর লটকে বোনো আছে, এই লাক্কা মাছ আছে, তারিয়েল মাছ আছে, রূপচাঁদা আছে, ইলিশ আছে। সব ইলিশ আছে 5 প্রকার। দোকজু হয়, ফ্রাই হয়, সরিষা ইলিশ হয়, তারপরে রূপচাঁদা আছে 250 টাকা থেকে রূপচাঁদা শুরু করে 700 টাকা পর্যন্ত রূপচাঁদা আমাদের আছে। তো আমরা সব খাবারগুলি ভালো দিই। আর আমাদের মেমোতে নাম্বারগুলি আছে, 2টা নাম্বারই আমার। আমি আপনার ডিসক্রিপশনে সব দিয়ে দেবো একদম লোকেশন সহকারে। এবং আপনারা কাঠের যে নৌকাটা আছে জাস্ট উল্টা পাশে স্বর্ণের নৌকার নাম পরিচিত। স্বর্ণের নৌকার অপর সাইডে, রাখাইন মার্কেটের অপর সাইডে, বৌদ্ধ মন্দিরের অপর সাইডে, পর্যটন মার্কেটের ভিতরে পৌষি রেস্টুরেন্ট, ওখানে আসলে আমাকে পাবেন। ঠিক আছে, আমি ভাইয়ের নামটা বলেন। আমার নাম আব্দুল সোবহান, সোবহানি ডাকে। হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে হোটেলের ওনার, এবং ওনার ভাইও আছে। তো ভিউয়ার্স, আজকে আমরা এই হোটেলে খাওয়ার পরে এখানকার টেস্ট কীরকম আপনাদের জানাবো, এবং এখানকার কয়েকজন গ্রাহকের সাথে কথা বলবো যে এখানকার খাবার মান কেমন ছিল। চলেন আমরা টেবিলে যাই। তো ভিউয়ার্স, আজকে আমরা অর্ডার করেছি রূপচাঁদা আছে, বাইলা আছে, ইলিশ আছে, ভর্তা আইটেম আছে এবং মাংস আইটেম, একটা গরুর মাংস অর্ডার করেছি। তো সবগুলো বেশি ফ্রাই প্রিফার করেছি, দেখি টেস্ট কেমন হবে। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া চলে আসতেছে আস্তে আস্তে। তো এরা প্রথমেই আমাদের ভাত দিয়েছে, ভাতের কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে। তো এখানে মেনু হইতেছে যেটা ভাত ডাল হচ্ছে এই সবজিটা, এটা হচ্ছে প্যাকেজের ভিতরে আপনাকে 90 টাকা এরা দিবে। আনলিমিটেড ভাত আছে একজনের, ডাল এবং সবজি। এই ডালটাও মোটামুটি ঘনই দেখা যাইতেছে, এটাও ভালোই ডাল হবে আশা করি, এখন টেস্ট করিনি। তো এটা হচ্ছে 90 টাকা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে মাংস, যেটা আমরা গরুর মাংস দিয়েছি অর্ডার একটা। আর এটা হচ্ছে বাইলা ফ্রাইটা বেশ বড়, ঢাকায় এত বড় বাইলা দেখা যায় না, এবং ফ্রাইটা একদম মুচমুচা এবং বেরেস্তা দেওয়া আছে উপরে। একটা ইলিশও নিয়েছি আমরা, ইলিশটাও মোটামুটি সাইজটা ভালো আছে, রূপচাঁদা সাইজ ভালোই বলা যাবে, এবং এদের প্রতিটা ফ্রাই একেবারে গরম মানে। তো ভিউয়ার্স, এদের ভর্তা টেস্ট করলাম মাত্র, ভর্তাটা খুব ভালো আছে, এবং বাইলা মাছটাও টেস্ট করি, দেখি একটু বাইলা মাছের অবস্থা। হ্যাঁ ভিউয়ার্স, বাইলা মাছটা একদম কুরকুরে ক্রিস্পি ভাজা, ইলিশ মাছের স্বাদও ভালো, এবং ভর্তাটা একটু ঝাল কিন্তু তারপরও টেস্ট আছে, ভর্তাটাও মোটামুটি ভালো আছে। তো বলা যায় যে মোটামুটি 4-5টা আইটেমই ভালো, এদের খাওয়া যেতে পারে এমনই কোয়ালিটি আছে। ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ করলাম। তো মোটামুটি খাওয়া খারাপ না, ভালো খাওয়া ছিল। তো হোটেলের পরিবেশটাও ভালো, সার্ভিসও ভালো। কত বছর আগে দিয়ে এটা? 5-7 বছর আগে, কিন্তু রিসেন্টলি আপডেট হয়েছে। আমরা সুন্দর করছি একদম, এখন ফ্রেশ খাবার খাওয়াচ্ছি। না, খাবার মান ভালো, জি স্যার, খাবার মান ভালো। একটু জিজ্ঞেস করেন, এখন আমাদের 5-7টা অর্ডার আছে, 50 জন, 70 জন, 80 জন। আমরা ম্যাক্সিমাম প্রত্যেকদিন 500 লোক খাওয়াই। বড়ও দেখি না, আমরা গেস্টকে ভালোবাসি। গেস্ট আসুন, সবাইকে আমি ভালোভাবে খাওয়াবো। আপনাদের খাবার কি বলেন? আপনারা আসতে পারেন। তো ভিউয়ার্স, এখানে দেখা যাইতেছে অনেকেই বলতেছে খাবার ভালো আছে, খাবার মান খারাপ না। তো আমি এখানকার কার্ডটাও দিয়ে দিতেছি, যারা আসতে চান এই কার্ড দেখে ঠিকানা দেখে আপনার। তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষে আমরা 1 ঘন্টা কুয়াকাটা স্টে করি, তারপরে ঠিক 4টার সময় কুয়াকাটা বাস টার্মিনাল থেকে পটুয়াখালী বাস টার্মিনাল উদ্দেশ্যে বের হই। তো এটা হচ্ছে পটুয়াখালী বাস টার্মিনাল, এখন বাজতেছে 5:30। তো আমরা এখন পটুয়াখালী লঞ্চঘাট যাব এবং সেখান থেকে ঢাকায় লঞ্চে ব্যাক করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পটুয়াখালী চৌরাস্তা,
আমরা পটুয়াখালী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল যাইতেছি রিক্সা যোগে দুইজনের। তো যে রিক্সাটা আছে এটার ভাড়া নিয়েছে 40 টাকা। তো পটুয়াখালী থেকে বেশ খানিকটা দূরই আছে লঞ্চঘাট। তো কুয়াকাটা বাস টার্মিনাল থেকে আমাদের পটুয়াখালী বাস টার্মিনাল পর্যন্ত যে বাস ভাড়া নিয়েছিল সেটা হচ্ছে 130 টাকা। সাধারণত এই রুটে বাস ভাড়া হচ্ছে 100 টাকা। তো পটুয়াখালীর মূল যে শহরটা আছে সেটা রাস্তাগুলো বেশ সাজানো গুছানো দেখা যেতেছে রাজশাহীর মতো। তো আমরা বর্তমানে আছি পটুয়াখালীর সেই বিখ্যাত রোডটার ভিতরে, যেটা কালারফুল রোড, যেটা বিভিন্ন পত্রপত্রিকায় আসছে এক সময়। তো রোডটা রংটা কিছুটা নষ্ট হয়ে গেছে, কিন্তু রোডটা বেশ সুন্দর। পাশে এক পাশে ঝাউবন, অন্য পাশে পার্কের মতো আছে এবং হাঁটার জায়গা আছে অনেকটা। তো এই রোডটা বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় পটুয়াখালীতে। তো ভিউয়ার্স, আমরা পটুয়াখালীর লঞ্চঘাট প্রবেশ করে গেছি প্রতিজনে 10 টাকা টিকিট দিয়ে। তো আমরা মাঝামাঝি তিনটা লঞ্চ দেখতেছি পাশাপাশি। তো আমরা মাঝখানে লঞ্চটাতে উঠবো। তো এই লঞ্চটার প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের কেবিন বুক করা। এখানে ড্রিল চলতেছে সম্ভবত নৌবাহিনীর নিরাপত্তার জন্য। যে কেবিন নিব সেই বিষয়ে কনফার্ম করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা পটুয়াখালী নদীবন্দর থেকে এখন ঢাকার উদ্দেশ্যে বেরোবো। তো আমাদের লঞ্চ হইতেছে গিয়ে মেসার্স এ ও হাব শিপিং লাইন্স। তো এই লঞ্চে করে আমরা যাব ঢাকা সদরঘাটে। তো আমাদের লঞ্চ ছাড়বে 6টায়। তো আজকে কুয়াকাটায় প্রচণ্ড চাপ থাকার কারণে সেখানে কোনো বাস ছিল, সবগুলো আগে রিজার্ভ হয়ে গেছে। যেই কারণে আমরা কুয়াকাটা থেকে পটুয়াখালী পর্যন্ত বাসে আসছি। 1 ঘন্টা 10 মিনিট লাগছে। পরবর্তীতে আমরা এই পটুয়াখালী ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বেরোবো। আমাদের লঞ্চ ছাড়বে ঠিক 6টায়। তো আমাদের 2টা কেবিন নিয়েছে, আমরা কেবিন ভাড়া নিয়েছে 2500 করে, নন এসি কেবিন। তো লঞ্চটা মোটামুটি বড়ই আছে। ঢাকার উদ্দেশ্যে আরেকটা লঞ্চ বের হয়ে গেল। 15 মিনিট পর 3টা লঞ্চ আছে। পুবালিও ওয়েট করতেছে। এটা 6টা, আমাদেরটা 6টা ছাড়বে। সুন্দরবন 14 চলে গেছে 6টা বাজতে 15 মিনিট আগেই। এরপর বের হবে আমাদেরটা, তারপর পুবালি 6টা 15তে হয়তো বের হবে। তো আমাদের ডাবল কেবিন হইতেছে গিয়ে এইটা, 2টা বেড আছে, ফ্যান আছে, এই হলো অবস্থা। তো আমরা আসছি বেশি জন, বেশ কয়েকজন পিচ্চি বাচ্চা আছে। আমরা আরও অন্য ব্যবস্থাও করব। জাস্ট 6টা বাজে এখন। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চটা আস্তে আস্তে পেছনের দিকে যাইতেছে। তো সম্ভবত ট্রলার থেকে লঞ্চে ওঠার জন্য একটা ট্রলার আমাদের লঞ্চের পিছনের দিকে আছে। এজন্য সব মানুষ নিচের দিকে তাকাইতেছে। উঠে গেছে সম্ভবত, হ্যাঁ উঠে গেছে। এখন লঞ্চটা সদরঘাটের দিকে রওনা দিয়েছে। তো জাস্ট 6টায় আমরা রওনা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। এখানের পরিবেশটা খুব সুন্দর, অনেক বাতাস, খোলামেলা। বিশেষ করে লঞ্চের ভ্রমণের একটা সুবিধা আছে, এখানে যদি বাচ্চারা থাকে তাদের কিন্তু খুব স্বস্তিদায়ক একটা জার্নি হয়। কারণ হচ্ছে গিয়ে লঞ্চে ওয়াশরুম আছে, ঘোরাফেরার জায়গা আছে। সেই ক্ষেত্রে বাচ্চা এবং বড়দের উভয়দেরই বলা যায় যে স্বস্তিদায়ক জার্নি হয়। তাই আমরা এই লঞ্চ ট্যুরটা বেছে নিয়েছি। যেহেতু 1 রাত লাগবে, কিন্তু তারপরও খুব আরামেই সম্ভবত আমরা ঢাকায় ফিরব। বিশেষ করে বাচ্চাগুলো খুব এনজয় করতেছে বর্তমানে এখন লঞ্চে। বগা লঞ্চঘাট, বগা লঞ্চঘাটে কিছুক্ষণের জন্য থামাইছিল লঞ্চটা, আবার সামনের দিকে যাইতেছে। তো ভিউয়ার্স, প্রায় সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, একটু আলো কমে গেছে, রাত হয়নি এখনো। তো লঞ্চের অবস্থা হইতেছে গিয়ে এখন আস্তে আস্তে আগে বাড়তেছে এবং বিভিন্ন ঘাটে হয়তো নোঙর করে কিছু লোক উঠাইতেছে। তো এখানে দেখা যাইতেছে কিছু ফেরি
সম্ভবত ফেরি আছে, ফেরি এক ঘাট থেকে আরেক ঘাটে যাইতেছে। তো এখন আমাদের লঞ্চ বাজতেছে প্রায় 7:30টার মতো। তো এখান থেকে ফেরি দেখা যেতেছে, কিছু ফেরি, কিছু ফেরি, একটা ফেরি আগে ছিল, তার পিছনে আরেকটা ফেরি। তো ফেরিগুলিতে গাড়ি এবং মানুষ লোডেড আছে। যাই হোক, আমাদের খাবারের যে রাত্রের খাবারের যে বিষয়টা, এখানে লঞ্চের যারা ক্রু ছিল ওনারা এসে আমাদের কাছ দিয়ে মেনু নিয়ে গেছে। তো তারা রাত্রে আমাদের ঠিক 10:30 খাবার দিয়ে যাবে। তো আমাদের লঞ্চটা আরেকটা ঘাটে নোঙর করেছে, চর গরবদি। তো ভিউয়ার্স, এখন বাজতেছে 9:30। মোটামুটি সবাই এখন রেস্টে আছে। কিছু সময় রেস্ট নিয়ে, বাতাসও অনেক সুন্দর বাইরে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সারা রাত বাইরেই থাকবো। লঞ্চটার সামনের দিকে বসে থাকতে দারুণ লাগতেছিল। আমরা কিছুক্ষণ আগে আসলাম ভিতরে। তো ভিউয়ার্স, এখন বাজতেছে প্রায় 12:30। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সামনের দিকে বসেছিলাম। তো সুরভি 8 দেখা যাইতেছে। সুরভি 8 লঞ্চটা বেরিয়েছে, আমাদেরটা আগে দিয়েই বেরানো ছিল। তো অনেকেই সামনের দিকে বসে গল্প করতেছে। ভিউয়ার্স, আমরা সকলেই ঘুমিয়ে গিয়েছিলাম। আমরা প্রায় পোস্তগোলার কাছাকাছি চলে আসছি, আলো এখনও ফুটেনি। কিন্তু তো ভিউয়ার্স, প্রায় 5:45 বাজে, আলো সামান্য ফুটে গেছে। আমরা পোস্তগোলা ব্রিজ কিছুক্ষণ আগে পার করলাম। তো ভিউয়ার্স, আর সদরঘাট পৌঁছাতে আর সম্ভবত আমাদের 5-7 মিনিট সময় লাগবে। সারা রাত কবে কখন কোথায় দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। তো আমাদের কুয়াকাটা থেকে যে ঢাকার ফেরত জার্নিটা, এটা অত্যন্ত আরামদায়ক ছিল। হয়তো আমাদের 1 ঘন্টা 20 মিনিট জার্নি করতে হয়েছে বাসে। সেই সময়টা বাদে আমরা লঞ্চে এই 13-14 জন বাচ্চা এবং বড়রা সহকারে 17 জন টোটাল, খুব আনন্দের সাথে এবং খুব স্বস্তির সাথে ঢাকায় ব্যাক করলাম বলা যায়। তো এখান থেকে যে রিভার ভিউ রেস্টুরেন্টটা BIWT সেটাও দেখা যাইতেছে। তো আমাদের সার্বিকভাবে বলা যায় যে কুয়াকাটার জার্নিটা একত্রিতভাবে অত্যন্ত মজারই ছিল। আমরা প্রায় 2 দিন 2 রাত এবং 1 দিন বলা যায়, আমরা খুব আনন্দের সাথে খুব অল্প সময়ের ভিতরে কুয়াকাটা ভ্রমণ করেছি। তো হয়তো আর 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে আমরা ঘাটে নেমে যাব। ঘাটের একেবারে কাছে চলে আসছে। অন্যান্য যে সদরঘাটের বিল্ডিংগুলো, এগুলো দেখা যেতেছে। আলোগুলো আস্তে আস্তে আরও প্রকাশ পাচ্ছে আকাশে। একেবারেই সকাল। এখানকার পরিবেশটা, এখানে খুব সকাল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে। আমরা কিছুটা সময় চোখ মেলার সাথে সাথে সময় চলে গেছে, সকাল হয়ে গেছে। তো বলা যায় যে খুব আরামদায়ক জার্নি আমাদের ছিল এই লঞ্চে। তো আমাদের টোটাল সার্বিকভাবে বলা যায় যে কুয়াকাটার ভ্রমণটা স্বস্তিদায়ক ছিল এবং সার্বিকভাবে আমরা এবং বড়রা এবং ছোটরা খুব এনজয় করেছে কুয়াকাটা জার্নিটা। কুয়াকাটা বিভিন্ন স্পটগুলো এবং কুয়াকাটার যে খাবার দাবার এবং কুয়াকাটার সমুদ্র সৈকত, সার্বিকভাবে বলা যায় যে যদি অল্প এবং সময়ের জন্য কেউ যদি সমুদ্র সৈকত দেখতে চায়, সেটা কুয়াকাটা হতে পারে। তারপরও আরও ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কুয়াকাটা পিছিয়ে রয়েছে, সেগুলো সমুদ্র সৈকতের হয়তো আরও সময় লাগবে ঠিকঠাক হতে। তো এখানে বলা যায় যে সার্বিকভাবে আমাদের কুয়াকাটার জার্নিটা, আপনারা যদি মনে করেন যে বাস দিয়ে না যে লঞ্চ ইউজ করবেন, সেক্ষেত্রেও বলবো যে লঞ্চে খুব স্বস্তিদায়ক জার্নি হবে। তো আমাদের ঘাটে চলে আসছে, আমরা এখন নেমে যাব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভিউয়ার্স।